গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির সমাবেশে কর্মীদের ঢল। চক্রান্ত উস্কানি থাকলেও ব্যর্থ হতে দেয়া যাবে না অন্তর্বর্তী সরকারকে, বললেন তারেক রহমান। মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। রাজনৈতিক দল গড়ার অভিপ্রায় নেই বৈষম্য বিরোধী আন্দোলনের, বললেন আসিফ মাহমুদ। জুলাই শহীদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা তহবিল থেকে 100 কোটি টাকা অনুমোদন। শহীদ পরিবারের আর্থিক সংকটে ভুগছেন, তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। শেখ হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানতে চায়নি সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। ঢাকার সাথে স্থিতিশীল সম্পর্ক চায় দিল্লি, বলছেন জয়শঙ্কর। সারা দেশে 2 মাসের জন্য ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেয়া হলো সেনাবাহিনীকে, প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। উত্তরায় শিক্ষার্থী হত্যায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে ট্রাইব্যুনালে অভিযোগ। পৃথক মামলায় রিমান্ডে মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও শাহরিয়ার কবির। $200 কোটি ঋণ দেবে বিশ্বব্যাংক, ডক্টর ইউনূসকে কান্ট্রি ডিরেক্টরের প্রতিশ্রুতি। আইডিবি থেকে আগামী 3 বছরে মিলবে $4 থেকে $5 বিলিয়ন। আশুলিয়ায় 2 কারখানা শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত। বকেয়া বেতনের দাবিতে মহাসড়কে বেক্সিমকোর শ্রমিকদের অবস্থান। দর্শক, এতক্ষণ আপনারা শিরোনামগুলো দেখছিলেন, আপনাদের সাথে আছি আমি মনিরুল ইসলাম। তো চলুন শুরু করা যাক বিস্তারিত খবর। জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্যে সামনে রেখেই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়া দরকার বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের গণতন্ত্র সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেছেন, দেশি বিদেশি চক্রান্ত ও উস্কানির মধ্যেও অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকার নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হয়, সে বিষয়েও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। তার দাবি, অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত মাফিয়া সরকারের সুবিধাভোগীরা। রোদ ঝলমলে দিনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই সমাবেশ। একদিকে নাইটিঙ্গেল মোড় আর অন্যদিকে আরামবাগ ছাড়িয়ে আশপাশের সড়কের বিস্তৃত এলাকা জুড়ে ছিল বিএনপি নেতাকর্মীদের অবস্থান। সকাল থেকেই গুচ্ছ গুচ্ছ মিছিলে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ যোগ দেন নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশ স্থলে, যেখানে মূল আকর্ষণ ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। ফ্যাসিস্টদের সুবিধাভোগীরা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা এখনো অব্যাহত রেখেছে বলে দাবি করেন তারেক রহমান। বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে সকলের ব্যর্থতা, এমন মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, দেশ বিদেশের নানা ষড়যন্ত্রের মুখে সরকার নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। সরকারের এজেন্ডা সেটিং সঠিক না হলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত হতে পারে উল্লেখ করে তারেক রহমান আশা করেন, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার
এজেন্ডা সেটিংয়ের ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে সুযোগ মিলেছে তা কাজে লাগাতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করবো। আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যারা এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। রাষ্ট্রের দায়িত্বশীল বিভিন্ন ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদী দোসররা রয়ে গেছে উল্লেখ করে তাদের চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। সেই ফ্যাসিবাদী সরকারের অনেক প্রেতাত্মা অবস্থান করছে। জনগণে পরিণত হওয়া নয়াপল্টনের এই গণতন্ত্র সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা বলছে, বিগত 15 বছর হত্যা, গুম, নির্যাতন, দমন পীড়নের বিপরীতে দাঁড়িয়ে তাদের যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছিলেন সেটি এখনো অব্যাহত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার বিপ্লবের মধ্যে দিয়ে স্বৈরাচারের পতন হলেও এখনও প্রতিষ্ঠিত হয়নি কাঙ্ক্ষিত গণতন্ত্র, এমনটাই মনে করেন বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মী সমর্থকরা। তাই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে রাজপথে থাকতে চান তারা। দাবি যত দ্রুত সম্ভব বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে, নিশ্চিত করতে হবে ভোটাধিকার। বদলে যাওয়া পরিস্থিতিতে প্রাণ ফিরেছে বিএনপি নেতাকর্মীদের মাঝে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের, এসেছে জনতার বিজয়। কিন্তু প্রশ্ন হলো, পরিবর্তিত বাস্তবতায় কতটা পূরণ হয়েছে গণতন্ত্রের আকাঙ্ক্ষা? স্বৈরাচারের পতন হয়েছে, কিন্তু এখনো গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। গণতন্ত্র প্রতিষ্ঠা তখনই হবে যখন অবাধ, সুষ্ঠু ভোটাধিকার এর একটা নির্বাচন হবে। ফ্যাসিস্টদের পতন হয়েছে, কিন্তু তাদের দোসররা এখনো এই দেশে আছে। তাদেরকে ধরে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করার জন্য আহ্বান জানাবো। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা মনে করেন, আন্দোলনের সুফল তখনই সবার ঘরে পৌঁছবে যখন রাষ্ট্র পরিচালনায় জনমতের প্রতিফলন থাকবে। অবিলম্বে মিথ্যা ও রাজনৈতিক মামলা প্রত্যাহারের দাবি জানান তারা। আমরা আন্দোলন করেছি, সেই আন্দোলনে আমাদের বহু ভাইদেরকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, লক্ষ লক্ষ নেতা কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। আমি বিশ্বাস করি এই গণতান্ত্রিক সরকার, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যেটা এসেছে, অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, আমাদের এই অবৈধ মামলাগুলো তারা প্রত্যাহার করবে। কেন্দ্রীয় নেতারা বলেন, দমন পীড়নের পথে না হেঁটে রাজনৈতিকভাবে বিএনপিকে মোকাবেলা করলে এত করুণ পরিণতি হতো না আওয়ামী লীগ সরকারের। কোথায় বোরকা পরে পালায় গেছে খবর পাওয়া যাইতেছে না, তাদের দেখলে পুলিশ স্টেশনে ধরাই দিবেন। আওয়ামী লীগের নেতৃবৃন্দ গ্রেপ্তার হচ্ছেন এবং ফ্যাসিস্ট দলের সদস্য হিসেবে, চোরাকারবারি হিসেবে, মানি লন্ডারিংয়ের বাসা হিসেবে তারা মার খাচ্ছেন। আমাদের নেতা কর্মীরা আমরা ইনশাআল্লাহ কখনো মারের মুখে আমরা পড়ি নাই, ইনশাআল্লাহ পড়তেও হবে না। জনসভায় উপস্থিত নেতাকর্মীরা মনে করেন, ছোটখাটো স্বার্থের দ্বন্দ্ব আর বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকলেই অটুট থাকবে ছাত্র জনতার আন্দোলনের সুফল। বিএনপির মাঠ পর্যায়ের নেতাকর্মীরা বলছেন, কোনো দল বা গোষ্ঠীর একক কৃতিত্বে নয়, ক্ষমতার পট পরিবর্তন হয়েছে গণতন্ত্রকামী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। তাই কারো অবদানকে খাটো করা যাবে না, বরং সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে, নিশ্চিত করতে হবে, মসৃণ করতে হবে গণতন্ত্রের পথ চলা। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। রাজনৈতিক দল গঠনের কোনো অভিলাষ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সকালে রাজশাহীতে তিনি বলেছেন, রাষ্ট্রীয় দায়িত্ব শেষে সবাই যে যার যার পেশায় ফিরে যাবে। বলে, নির্বাচন ও ক্ষমতার পালাবদলের জন্য জনগণ অভ্যুত্থানে অংশ নেয়নি, তারা ফ্যাসিবাদের বিলুপ্তি চেয়ে রাস্তায় নেমেছিল। সেই লক্ষ্যেই কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার। জনগণের ম্যান্ডেটেই চলছে সংস্কার। উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যেন ভুল বোঝাবুঝি সৃষ্টি না হয় সেজন্য বৈঠক হচ্ছে। রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচন দিয়ে হস্তান্তর করা হবে ক্ষমতা। এখনই রাজনৈতিক দল খোলার কোনো
অভিপ্রায় আমাদের নেই এবং এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা আছেন কারোই ক্ষমতার অভিলাষ নেই। আপনারা জানেন সবারই যার যার পেশাগত জীবন আছে এবং সবাই সেখানে ফিরে যেতে চায়, কিন্তু দেশের মানুষ একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে যে দায়িত্বটাই অন্তর্বর্তীকালীন সরকারকে দিয়েছে সেটি যথাযথভাবে পালন করে মানুষের সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করাই আমাদের লক্ষ্য। শহীদদের কোনো দলীয় পরিচয় হতে পারে না, এই মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলন কোনো দল, মত বা গোষ্ঠীর নয়। বিকেলে রাজধানীর বনানীতে শহীদদের স্মরণ সভায় যোগ দিয়ে একথা বলেছেন তিনি। নাহিদ ইসলাম বলেছেন, আন্দোলনের রূপকার মাস্টার মাইন্ড তারা নন, বরং পুরো কৃতিত্ব শহীদদের। তাই সবাইকে অভ্যুত্থানে শহীদদের চেতনা ধরে রাখার আহ্বান জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, নতুন সংবিধানে শহীদদের চেতনাকে অন্তর্ভুক্ত করতে হবে। দেশের পাশাপাশি সমাজ ও ব্যক্তির মানসিকতায় পরিবর্তন আনতে হবে। নতুন বাংলাদেশে কথা বলার অধিকার থাকবে, সেই সাথে থাকবে মানবাধিকার ও ভোটাধিকার। উপদেষ্টা নাহিদ বলেন, এমন একটি রাজনৈতিক বন্দোবস্ত করতে হবে যেন আর কোনো স্বৈরাচার ফিরে আসতে না পারে। আমরা যদি এই অভ্যুত্থানকে কোনো দলীয় জায়গা থেকে, কোনো গোষ্ঠীর জায়গা থেকে, কোনো ব্যক্তির জায়গা থেকে ব্যাখ্যা না করি, এই অভ্যুত্থান কিন্তু কোনো দলের নয়, মতের নয়, কোনো গোষ্ঠীর নয়। এই অভ্যুত্থানটি সমগ্র বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল এই ফ্যাসিস্টদেরকে, স্বৈরাচারকে প্রতিহত করতে। ফলে শহীদের কোনো দলীয় পরিচয় হতে পারে না। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দেওয়া হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। 1 সপ্তাহের মধ্যে আহতদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে এককালীন এবং মাসিক হিসেবে আর্থিক সহায়তার ব্যবস্থাও করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধকে সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। মঙ্গলবার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে 100 কোটি টাকা হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করল এই ফাউন্ডেশন। শুরুতেই গুরুত্ব দেওয়া হচ্ছে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের মধ্যে যারা আর্থিক সংকটে রয়েছেন তাদের। 1 সপ্তাহের মধ্যে শুরু হবে সহায়তা দেয়া। বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, শহীদ পরিবারের ভাতার পরিমাণ কত হবে বুধবার ফাউন্ডেশনের সভায় তা ঠিক করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে 100 কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার একটা ট্রমার ভিতরে আমরা আছি, সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস করা হবে, যে বৈশ্বিক একটা প্রচারণা। আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ শহীদ ফাউন্ডেশনে অনুদান দিতে দেশের মানুষ, বিশেষ করে বিত্তবানদের প্রতি আহ্বান জানান। চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরো বাড়বে। তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের সংখ্যা অন্তত 20,000 আর এখন পর্যন্ত পাওয়া তথ্যে শহীদ হয়েছেন প্রায় 800 জন। এর মধ্যে 700-ও বেশি জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। কোন স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও আনুষ্ঠানিকভাবে জানতে চায়নি অন্তর্বর্তীকালীন সরকার। একথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। তিনি বলেছেন, ভারতে 45 দিন পার হলে আওয়ামী লীগ সভাপতির কি হবে তা ওই দেশটায় ঠিক করবে। তবে সবকিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন পররাষ্ট্র উপদেষ্টা। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক অব্যাহত রাখার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।
ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দায়িত্বপ্রাপ্তদের সাথে দেখা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেখানে সম্পর্ক অব্যাহত রাখার কথা বারবারই স্পষ্ট করেছে দুপক্ষই। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দেশটিতে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যদিও কি হিসেবে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তা এখনো স্পষ্ট নয় খোদ সরকারের কাছেও। অফিসিয়ালি কিছু জানি না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। যেটুকু বলেছিলেন প্রথমে তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে। জানতে চেয়েছি তার স্ট্যাটাস সম্পর্কে, আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি। গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারত গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা এ অবস্থায় দেশটিতে ৪৫ দিন পর্যন্ত থাকতে পারবেন তিনি। বুধবার দেশ ছাড়ার ১.৫ মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। এরপর তাহলে কি, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সব কিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র দিয়ে ২ বছর থেকে আসছে, তাদের কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুনে। সীমান্তে মানুষ হত্যা সহ বেশ কিছু ইস্যুতে প্রতিবেশী ভারত সরকারের সমালোচনা করেছেন বর্তমান সরকারের অনেকেই। সাদা চোখে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এ অবস্থাকে কিভাবে দেখছে ভারত? বাংলাদেশে যা হয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেশী দেশগুলো পরস্পরের উপর নির্ভরশীল হয়। আমাদের অন্য প্রতিবেশী দেশগুলোতে আগে রাজনৈতিক টানাপোড়েন ছিল, যা সমাধান হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা উচিত হবে না। নতুন সরকারের সাথেও আমরা স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। জানান জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের কাজ দ্রুতই শুরু করবেন তারা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আছে তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেওয়া হয়েছে। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্ত আজ থেকেই কার্যকর হয়েছে। আগামী ২ মাস এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ১২(১) এবং ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে সেই প্রজ্ঞাপনে, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮ এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫ এর ২, ১০০, ১০৫, ১০৭, ১০৯ এবং আরও বিভিন্ন ধরনের ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ সারা দেশে সংঘর্ষ ছড়িয়ে পড়লে ১৯ জুলাই দিবাগত রাতে সেনাবাহিনী মোতায়েন ও কারফিউ জারি করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এরপর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। ৩ দিনের মাথায় ৮ আগস্ট শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস এর নেতৃত্বে নতুন একটি অন্তর্বর্তী সরকার গঠিত হয়। আইন শৃঙ্খলা রক্ষায় সেই ১৮ বা ১৯ জুলাই থেকে এখনও কাজ করছে সেনাবাহিনী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান নেপালের রাষ্ট্রদূত। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান তিনি। বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা এখনও মাঝারি পর্যায়ে রয়েছে। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দুই দেশ শিগগিরই জ্বালানি বাণিজ্য শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা সার্ক ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। ছাত্র জনতার আন্দোলনে যে হত্যাগুলো বেশি স্পর্শকাতর আর নির্মম, আপাতত সেগুলোই তদন্তে অগ্রাধিকার পাবে, জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম।
এদিকে প্রসিকিউশনে আজ অভিযোগ দায়ের করেছেন 19 জুলাই উত্তরায় পুলিশের গুলিতে নিহত একাদশ শ্রেণীর শিক্ষার্থী সাব্বিরের বাবা। এখন পর্যন্ত 9টি অভিযোগ দায়ের হয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশনে। সমস্ত শরীরে মাথায় এবং বুকে পাট্টা গুলি। ছেলে হত্যার বিচার চাইতে এসে হাউমাউ করে কাঁদলেন এক বাবা। ছাত্র জনতার আন্দোলনের সময় গত 19 জুলাই রাজধানী উত্তরা 7 নম্বর সেক্টরে পুলিশের গুলিতে নিহত হন একাদশ শ্রেণীর ছাত্র সাব্বির সাকিব। খুলনা থেকে ঢাকায় বেড়াতে এসেছিল সাব্বির। সন্তান হারানোই শেষ নয়। সাব্বিরের বাবার অভিযোগ, মরদেহ নিয়ে গ্রামের বাড়ি ফেরার পথে হামলা চালায় যুবলীগ ছাত্রলীগ। ভাই লাশ, ভাই লাশ, ভাই আমাকে ছেড়ে দেন, ভাই আমার গরিতে লাশ, আমার গরিকে লাশ, এইভাবে ছেলে বলতেছিলাম। আমাদের গাড়িটা একদম ভাঙ্গিয়া আওয়ামী লীগ ছাত্রলীগ এরা সবাই আমাকে অ্যাম্বুলেন্সে একদম ভাঙ্গিয়ে ফেলাই দেয়। এমনকি মরদেহ বাসায় নেয়ার পর দ্রুত দাফন করতেও বাধ্য করেছিল পুলিশ। লাশ এখনই দাফন করতে হবে, যদি আপনারা লাশ না দাফন করেন তাহলে আমরা এই লাশ নিয়ে যাবো। আমাদের কোনো কথা শুনলো না, সে আমাদের 3টার সময় লাশ নিয়েছি, 40 মিনিট টাইম দিয়েছে। এই ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এসে প্রসিকিউশনের কাছে অভিযোগ জমা দেয় নিহত সাব্বিরের পরিবার। শেখ হাসিনা, ওবায়দুল কাদের ও আসাদুজ্জামান কামালের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন সাব্বিরের বাবা। অ্যাম্বুলেন্সটাকে ভাঙচুর করে, লাশের উপরে ওই গ্লাসের ভাঙ্গা টুকরো দিয়ে ছেয়ে যায় একদম। তারপরে কোনো রকমে লাশটা এখান থেকে বের করে ঢাকার বাইরে বাগেরহাটের চিতলমারিতে তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। চিফ প্রসিকিউটর জানান, ঢাকার চাঞ্চল্যকর ও নির্মম হত্যাকাণ্ডের বিচার হবে আগে। অগ্রাধিকার রয়েছে রংপুরের সাইদ হত্যার বিচার। এই যে নির্মম হত্যাকাণ্ড এবং যেগুলো একেবারে জাজল্যমান আছে, এই মামলাগুলোকে আমরা আলাদা আলাদা করে এগুলো তদন্ত সম্পন্ন করে দ্রুত এগুলোকে বিচারের জন্য আগে নিয়ে আসার চেষ্টা করা হবে। তাজুল ইসলাম বলেন, বিচারটি এমনভাবে করা হবে যেন এ নিয়ে দেশে বিদেশে কোনো প্রশ্ন তোলার সুযোগ না থাকে। আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য বিচারক লাগবে। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। সাংবাদিক মোজাম্মেল বাবু, শ্যামল দত্ত ও ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে 7 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাদের বিরুদ্ধে জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডে সম্পৃক্ততার অভিযোগে পৃথক হত্যা মামলায় এই রিমান্ড দেওয়া হয়েছে। এছাড়া যাত্রাবাড়ি থানার অপর একটি হত্যা মামলায় সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে গ্রেফতার দেখিয়ে 10 দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। সেটা শুনানি হবে 22 সেপ্টেম্বর। মঙ্গলবার সকালে ডিবি অফিস থেকে সিএমএম আদালতে আনা হয় রমনা থানার লিজা হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো সাংবাদিক মোজাম্মেল বাবু ও ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে। একই সাথে আদালতে আনা হয় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও ভোরের কাগজ পত্রিকার সম্পাদক শ্যামল দত্তকে। তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে ভাসানটেক থানার ফজলু নামে এক যুবককে হত্যার মামলা। জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে পুলিশের চাওয়া 10 দিনের রিমান্ড আবেদনের শুনানি হয়। আদালত আসামিদের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতে আত্মপক্ষ সমর্থনে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেন। তদন্ত করার জন্য তদন্তকারী কর্মকর্তা 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। তাদের এই রিমান্ডের বিরুদ্ধে এবং জামিনের জন্য প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে এই আসামিদ্বয়ের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাসানটেক একটি হত্যা মামলায় তাকে আদালতে উপস্থাপিত করা হয়। এই মামলার উভয় পক্ষের শুনানি অন্তে শ্যামল দত্তের বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। সিএমএম আদালতের 28 নম্বর বিচার কক্ষে শুনানি শুনতে আসা আইনজীবীরা শ্যামল দত্ত ও মোজাম্মেল বাবুকে অকথ্য ভাষায় আক্রমণ করেন। পুলিশ রিমান্ডের আগে জনতার হাতে সোপর্দ করতেও বিচারকের সামনে চিৎকার করতে থাকেন তারা। বিজ্ঞ আদালত নিজেই প্রশ্ন করেন অভিযুক্ত মোজাম্মেল বাবু কিছু বলবেন কিনা। মোজাম্মেল বাবু অত্যন্ত সুস্পষ্টভাবে বলেন যে আমি বাংলাদেশের স্বার্থে একজন স্বাধীন সাংবাদিক হিসেবে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলাম। আমরা সংক্ষুব্ধ এবং বিক্ষুব্ধ, আমরা ন্যায় বিচার পাই নাই এবং উচ্চ আদালতে আমরা ন্যায় বিচারের জন্য যাব। সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ইমরান নামে এক শিক্ষার্থীকে হত্যার ঘটনায় যাত্রাবাড়ি থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়। হাজির করে পুলিশ 5 দিনের রিমান্ড চাইলে সিএমএম আদালত 3 দিন মঞ্জুর করেন। বিকেলে ফের আদালতে হাজির করা হয় নুরুল ইসলাম সুজনকে। বাতিল করা হয় সেই রিমান্ড। মির্জা আব্বাসকে হত্যা চেষ্টার অভিযোগে শাহবাগ থানার মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননকে 3 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। নতুন মামলায় গ্রেপ্তার দেখিয়ে সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ মামুনের ফের রিমান্ড চেয়েছে পুলিশ। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা।
বাংলাদেশকে আরও 200 কোটি ডলারের বেশি ঋণ সহায়তার প্রতিশ্রুতি দিল বিশ্বব্যাংক। সকালে উন্নয়ন সংস্থাটির কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে। সে সময় দেন এই প্রতিশ্রুতি। অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সহায়তার আশ্বাস দেওয়া হয় বিশ্বব্যাংকের তরফ থেকে। সকাল 11:30টায় প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর। পারস্পরিক আলোচনায় উঠে আসে সাম্প্রতিক নানান বিষয়। বিশ্বব্যাংকের তরফ থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে সব ধরনের সহায়তার প্রস্তাব দেওয়া হয়। বন্যা পরবর্তী পুনর্বাসন, স্বাস্থ্যসহ বিভিন্ন সংস্কার প্রকল্পে 2 বিলিয়ন বা 200 কোটি ডলার সহায়তার দেয়া হয় প্রতিশ্রুতি। এ সময় আর্থিক খাতে সংস্কারে দাতা সংস্থাটির সহযোগিতা চান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনার বিষয়ে সহায়তা চাইলে তাতেও বিশ্বব্যাংকের পক্ষ থেকে দেয়া হয় সম্মতি। এর আগে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সাথে সাক্ষাৎ করে বিশ্বব্যাংকের একটি প্রতিনিধি দল। বৈঠকে আর্থিক খাতে সংস্কার এবং তারল্য সংকট কাটানোর বিষয়ে আলোচনা হয়। বিশ্বব্যাংকের প্রতিনিধিরা জানান, আর্থিক খাত সংস্কারে বাংলাদেশকে 100 কোটি ডলারের ঋণ সহায়তা দিবে বিশ্বব্যাংক, যার মধ্যে পলিসি বেসড লোন থাকবে 750 মিলিয়ন আর ইনভেস্টমেন্ট লোন ও গ্যারান্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে 250 মিলিয়ন ডলার। শর্তগুলো তো এইড যখন আসবে বা এসে আসবে এর আগে আমাদের কতগুলো অ্যাকশন নিতে হবে, তাই না? এবং যেগুলো আমরা বলছি এটা বাস্তবায়নযোগ্য যেন হয়, এমন দেবে না যে আমরা ওটা বাস্তবায়ন করতে পারবো না, আবারও টাকাও দেবে না। সোজাসুজি বলেছি, আমাদের যে সংস্কারের জন্য বা অর্থনৈতিক উন্নয়নের যে সমস্ত জিনিস বাস্তবায়নযোগ্য হয় সেই কতগুলো অ্যাকশন আমাদের। আগামী ডিসেম্বরের মধ্যে বিশ্বব্যাংকের বোর্ডে এই ঋণ অনুমোদন হওয়ার কথা অর্থ উপদেষ্টাকে অবহিত করেছে বিশ্বব্যাংকের প্রতিনিধি দল। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। আগামী 3 বছরে বাংলাদেশকে 4 থেকে 5 বিলিয়ন মার্কিন ডলার অর্থ সহায়তা দেবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক ISDB। দুপুরে সচিবালয়ে অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সাথে বৈঠক করেন IDB রিজিওনাল হাব ম্যানেজার নাসিস সোলাইমান। বৈঠক শেষে এই আশ্বাসের কথা জানিয়েছেন তিনি। বলেন, অর্থ সহায়তা দেওয়া হবে একটি প্যাকেজের আওতায়, যা রাষ্ট্র সংস্কারের বিভিন্ন খাতের জন্য ব্যবহার হবে। অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন বলেন, ভৌত অবকাঠামো সহ সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট নির্মাণে অর্থনৈতিক সহায়তা করবে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক। জ্বালানি বিদ্যুৎ খাতেও দেবে সহায়তা। ইনফ্রাস্ট্রাকচার ভৌত অবকাঠামোর মধ্যে যথেষ্ট, আর সফট সেক্টর বলা স্বাস্থ্য আর জ্বালানি ক্ষেত্রে আমরা বলছি জ্বালানি ক্ষেত্রে ওরা এক্সপ্লোর করবে, ওরা ওদের একটি ছিল অন্য ডোনারদের সাথে কথা বলে ওরা ইস্যু করে। I think part of the plan is really to help the country for the next 3 years with maybe around $4 to $5 billion. নবায়নযোগ্য জ্বালানি খাতের উন্নয়নে জার্মানি আগামী 10 বছরে বাংলাদেশকে 100 কোটি ইউরো দেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। জানিয়েছেন, এই অর্থের মধ্যে এ বছরের জন্য রয়েছে 1,50,00,000 ইউরো। দুপুরে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টার সাথে এক বৈঠকে একথা জানান বাংলাদেশে নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত আখিম ট্রস্টার। উপদেষ্টা বলেন, উভয় দেশ বেসরকারি খাত, গবেষণা প্রতিষ্ঠান ও সুশীল সমাজের মতো শক্তিগুলোর সঙ্গে জ্ঞান বিনিময় সহযোগিতা জোরদার প্রত্যয় ব্যক্ত করেছেন। পরিবেশ ও জলবায়ু বিষয়ে জার্মানির অব্যাহত সহায়তার জন্য রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান উপদেষ্টা। সেই সাথে বিশ্বব্যাপী জলবায়ু চ্যালেঞ্জ এবং টেকসই বন ব্যবস্থাপনার গুরুত্ব মোকাবেলায় আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দেন তিনি। এ সময় জার্মান রাষ্ট্রদূত নবায়নযোগ্য জ্বালানিতে জার্মানির দক্ষতার কথাও তুলে ধরেন এবং বাংলাদেশের সবুজ জ্বালানি উদ্যোগের ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তার প্রস্তাব দেন। ডেঙ্গু আক্রান্ত হয়ে 24 ঘন্টায় 5 জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন আরও 872 জন। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 113 জন, তাদের মধ্যে 51 পুরুষ, 62 জন নারী। মোট আক্রান্ত হয়েছেন 20,213। মারা যাওয়া 5 জনের মধ্যে 4 জন নারী এবং 1 জন পুরুষ। গত 24 ঘন্টায় ডেঙ্গু নিয়ে সর্বোচ্চ 224 জন ভর্তি হয়েছেন চট্টগ্রামে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকায় বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন দ্বিতীয় সর্বোচ্চ 186 জন রোগী। এদিকে ঢাকা দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে 167, খুলনা বিভাগের হাসপাতালগুলোতে 72, বরিশাল বিভাগীয় হাসপাতালগুলোতে 80, রাজশাহী এলাকায় 25,
ময়মনসিংহ বিভাগের হাসপাতালগুলোতে 13 এবং রংপুর বিভাগে 3 জন ভর্তি হয়েছেন। চট্টগ্রাম 8 আসনের প্রয়াত সংসদ সদস্য এবং জাসদের সাবেক কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদলের কবর ভাঙচুরের পর আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিকেলে বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের পারিবারিক কবরস্থানে হয় ঘটনাটি। থানায় অভিযোগ দিয়েছেন মঈনুদ্দিনের স্ত্রী সেলিনা খান। তিনি জানান, কয়েকজন দুর্বৃত্ত গাড়ি নিয়ে এসে অতর্কিত মঈনুদ্দিন খান বাদলের কবর ভাঙচুর চালায়, ধরিয়ে দেয় আগুনও। বন্ধ কারখানা খুলে দেয়া সহ নানা দাবিতে আজও বিক্ষোভ হয়েছে রাজধানীর আশপাশের শিল্প অঞ্চলে। আশুলিয়ায় শ্রমিকদের 2 গ্রুপের সংঘর্ষে নিহত হন একজন। গাজীপুরে কয়েকটি কারখানার শ্রমিকরা সড়কে বিক্ষোভ করায় চরম ভোগান্তি পোহাতে হয় যাত্রীদের। বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ার ম্যাসকট গার্মেন্টসের প্রধান ফটকের সামনে সকালে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে উত্তেজনা। পাশের রেডিয়ান্স কারখানা ছুটি ঘোষণা করা হলে পোশাক শ্রমিকরা বেরিয়ে আসে। শুরু হয় 2 কারখানার শ্রমিকদের মধ্যে কথা কাটাকাটি আর ঝগড়া। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। ছোড়া হয় ইট পাটকেল। ইটের আঘাতে নিহত হন ম্যাসকট কারখানার কর্মী রোকেয়া বেগম। আহত হন বেশ কয়েকজন। নাক মুখ দিয়ে রক্ত বাইরে এলো, ওনাকে 4-5 জন ধরলো, মেডিকেলে নিয়ে গেল। কেন আমাদের শ্রমিক ম্যাসকটের শ্রমিক মরবে কেন? বাইরে থেকে পোলা পান এনে আমাদের শ্রমিকরা লাঠি দিয়ে মারিছে। রেডিয়ান্সের নতুন বিল্ডিং এর 7 তলা থেকে ইট মারছে। এরা কেন করলো? আমরা রেডিয়ান্সের মালিকের বিচার চাই, আমাদের মালিকের বিচার চাই, কঠোর বিচার চাই। তার পরিবারের সাথে কথা বলছি, তার যে ক্ষতি হয়ে গেছে সেটা আমরা কেউ দিতে পারবো না। তারপরও ইয়াস্বরূপ আমরা 5 লক্ষ টাকা তাকে দিছি এবং পরবর্তীতে ফ্যাক্টরিটা যাতে আরও সুন্দরভাবে চলে, এই ধরনের আর যদি কোনো ঘটনা না ঘটে সেটার জন্য আমরা প্রায় 20-25 জন ওয়ার্কারের সাথে কথা বলেছি। আমরা আশা করি শনিবার থেকে ফ্যাক্টরিটা সুন্দরভাবে চলবে। বেতন ভাতার দাবিতে সকালে গাজীপুরে বিক্ষোভ করে কয়েকটি কারখানার শ্রমিক। চন্দ্রায় মাহমুদ জিন্স ও নায়াগ্রা টেক্সটাইল, চক্রবর্তী এলাকায় বেক্সিমকো গার্মেন্টস, সিঁড়ির চালায় এক্সিকিউটিভ ফ্যাশনস, টঙ্গীতে সিজন ড্রেস ও রাজেন্দ্রপুরে তাসমিয়া হার্বাল লিমিটেডের শ্রমিক কর্মচারীরা সড়ক অবরোধ করে। এতে দীর্ঘ যানজট দেখা দেয়। রাস্তায় যে যানজট, সকাল থেকে কাজে আসলাম, কাজে যাইতে পারছি না। অর্ধেক রাস্তা থেকে এখন যানজটের জন্য আমরা পায়ে হেঁটেই বাসায় চলে যাচ্ছি। গাড়ি ঘোড়া তো যাইতেছে না, প্রচুর পরিমাণ জাম রাস্তায়। শিল্পাঞ্চলে 19টি কারখানা ছুটি ও বন্ধের আওতায় রয়েছে বলে জানিয়েছে শিল্প পুলিশ। আমিন বাবু, যমুনা নিউজ। দর্শকের এই ছিল আমাদের রাতের বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।